এই নাস্তাটা যে এত মজাদার, যদি না খান তাহলে বিশ্বাসই করতে পারবেন না। সিদ্ধ আলু দিয়ে আটা দিয়ে একসাথে করে এই নাস্তাটা যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। আজকে আপনাদের সাথে নিয়ে এলাম নতুন একটি রেসিপি আর নতুন একটি নাস্তার ভিডিওটির সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে কিছু পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আমি যতটুকু বানাবো আপনারাও ঠিক সেমভাবেই আপনাদের পরিমাণ অনুযায়ী ওই পরিমাণ আটাটা নিয়ে নেবেন। আর সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। তো আমি আগেই আলুগুলো ছোট ছোট লম্বা লম্বা করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আর এখন সেই সিদ্ধ আলুগুলো কিন্তু আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে আটার মধ্যে দিয়েছি। আর দিয়ে দিলাম লবণ। লবণ ছাড়া কিন্তু কোনো জিনিসের টেস্ট কখনোই বুঝবেন না। লবণ বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। তো তারপরে হচ্ছে হাত দিয়ে আলুগুলোকে ভালোভাবে আটার সাথে একটু মথে নিলাম। আর এইবার দিয়ে দিলাম কিছুটা তেল। এই ডোটা হচ্ছে আমরা যেরকম পরোটা বানাই ঠান্ডা পানি দিয়ে হচ্ছে যে ডোটা মতি আটার, ঠিক সেরকম শক্ত শক্ত করে মথতে হবে। তো এখন হচ্ছে আমি আলু আর তেল দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মথে নিলাম, মিক্সড করে নিলাম একসাথে। আর এখানে দেখেন কতগুলো পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি করেছি। এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁচামরিচ। কাঁচামরিচগুলো পেকে যাচ্ছে, এর জন্য ভাবলাম এই নাস্তাটার মধ্যে দিয়ে দিই। আর এই ধনেপাতাটা কিন্তু যেটা বাজারে কিনতে পাওয়া যায়, যেটাকে আমরা ধনেপাতা বলি, সেটা না, এটা হচ্ছে বিলাতি সওয়াজ পাতা বলি আমরা। তো আমাদের বাসারই গাছের, সেখান থেকে নিয়েছি। বাড়িতে যেহেতু ধনেপাতাটা নাই, তো আমি এইটাই ব্যবহার করছি। এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, গ্রানটা অনেক সুন্দর। আর দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা। আপনারা চাইলে এই মশলাটা স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আর আমার ঘরে হচ্ছে চালের গুঁড়োটা নাই, এই কারণে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। যদি আপনাদের বাসায় চালের গুঁড়া থাকে তো সেটা আপনারা ব্যবহার করতে পারেন অল্প পরিমাণে। তো আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর এবার আমি সবগুলো মশলার সাথে আটাগুলোকে খুব ভালোভাবে মেখে নেব যে পর্যন্ত ডোটা তৈরি না হয়। আর এইটা মাখার পরে অল্প একটু পানি হচ্ছে আমি আটার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমার ডোটা একদম শক্ত হয়ে গেছে, তাই অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণে পানিটা দিয়ে অল্প অল্প করে মথে নিতে হবে। পানিটা বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই কারণে অল্প পরিমাণ পানি দিয়ে আমি এই ডোটাকে তৈরি করে নেব। খুব ভালোভাবে মথতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে মিক্সড না হয়। আপনারা চাইলেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন অল্প উপকরণ দিয়েই। বাইরের কোনো বাড়তি কোনো মশলার ঝামেলা নেই। ঘরে থাকা এই আটা আর সিদ্ধ আলু দিয়ে কিন্তু খুবই মজাদার এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তো আমার এই নাস্তাটাকে আরও মজাদার করার জন্য এই ডোর মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে ম্যাজিক মশলা। এটা দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমার হচ্ছে মশলা দেওয়ার সময় খেয়াল ছিল না, তো তার পরবর্তীতে আমি এখন এটার সাথে দিয়ে ডোটাকে আবার একটু মথে নেব। আপনারা কিন্তু মশলার সাথে যখন মশলাটা মথেছেন তার সাথেই কিন্তু অ্যাড করে দিবেন। আমার খেয়াল ছিল না বিধায় আমি একটু পরে দিলাম। তো ডোটা কিন্তু আমার এই যে ফাইনালি তৈরি হয়ে গেছে। আর এটা আমি এখন রেখে দিব 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে হবে কি, ডোটা কিন্তু আরও নরম হবে আর হচ্ছে খুবই ভিতরে সফট হবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। আর এখন আমি নিয়ে নিলাম রুটিটা বেলার জন্য একটা পিঁড়ি। আর এই পিঁড়ির মধ্যে আমি তেল দিয়ে পুরো পিঁড়িটা মাখিয়ে নেব, যাতে করে ওই ডোটা লেগে না ধরে। এই কারণে পুরো পিঁড়িতে আমি তেলগুলো খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু আটাটা আর লেগে ধরবে না। আর এই তো আমি চলে আসছি সেই ডোটা নিয়ে। তো দেখেন আমি কিন্তু সেই ডো থেকে কিন্তু আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে। তো এখন এটাকে আমি বেলবো, তার আগে হচ্ছে দেখেন এতটাই নরম হয়েছে, আমি হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এটা খুবই বড় হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আমি বেলুন দিয়ে, অবশ্যই বেলুনের গায়েও কিন্তু তেল মেখে নেবেন। তো বেলুন দিয়ে এখন হচ্ছে দেখেন আমি খুব সুন্দরভাবে বেলে বড় করে নিচ্ছি। মানে নরম হওয়ার কারণে কিন্তু আমার বেলাটা খুবই ইজি হয়ে গেছে, কষ্ট হচ্ছে না। তো আমি কিন্তু এটা বড় করে নিচ্ছি, বেশি পাতলা বা বেশি মোটা করা যাবে না, মিডিয়াম মতো রাখতে হবে। তো আমি বেশি মোটা বা পাতলা করলাম না। আর এখন হচ্ছে আমি এটাকে শেপ দিয়ে নিব ছুরির সাহায্যে। তো আপনারা কিন্তু পিৎজা কাটার দিয়েও কিন্তু কাটতে পারেন। তো আমার হাতের কাছে যেহেতু নেই, আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে ছুরি দিয়ে লম্বা লম্বা করে এইভাবে দাগ টেনে নিব। আর চার সাইডে যে আঁকাবাঁকা অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি নেব না, সেগুলো দিয়ে পরবর্তীতে যে আটাটা আছে সেটার সাথে অ্যাড করে আবারও রুটি বুলবো। আর তারপরে হচ্ছে যে চারকোনা শেপের
এগুলাকে হচ্ছে আমি নেব ভাজার জন্য। তো দেখেন এভাবে কিন্তু আস্তে করে টান দিলেই এই যে উঠে আসবে। তো এগুলাই কিন্তু আমি ভাজার জন্য নেব, সাইডেরগুলো নেব না। আর এদিক দিয়ে হচ্ছে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে আসছে। আর বেশি অতিরিক্ত তেলটা গরম করা যাবে না, এতে করে কিন্তু নাস্তাটা পুড়ে যাবে। এগুলো হচ্ছে মৃদু আঁচে ভাজতে হয়, এই কারণে হচ্ছে অল্প জালে যখন তেলটা গরম হবে হালকা তখনই দিয়ে দিতে হবে। আমি কিন্তু সবগুলো এই যে নাস্তাগুলো এখন হচ্ছে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেশি জাল দিলে হয় কি এগুলো হচ্ছে আগে থাকতে পুড়ে যায়, এই কারণে হচ্ছে অল্প জালেই ভেজে নিতে হবে। বৃষ্টির কারণে হচ্ছে ছাদে রান্না করতে কষ্ট হয়ে যায়, এদিক দিয়ে সন্ধ্যাও হয়ে গেছে, বৃষ্টি আসে যায়। তো সেই কারণে আমি উপরে যেতে যেতে দেখা গেল যে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি হচ্ছে এখন চলে যাব হচ্ছে নিচে এই অবস্থায় কড়াইটাকে ধরে নিয়ে, কারণ উপরে যেহেতু লাইটের কোনো ব্যবস্থা নেই এই কারণে আমি গ্যাসের চুলায় হচ্ছে নিয়ে আসছি। আপনারা আবার বলবেন কি ব্যাপার, এতক্ষণ দেখলাম মাটির চুলা এখন আবার গ্যাসের চুলা। তো ওই অবস্থায় কড়াইটাকে ধরে হচ্ছে আমরা নিচে নিয়ে আসছি, যেহেতু রাত হয়ে গেছে উপরে লাইটের ব্যবস্থা নেই। তো এখন হচ্ছে নাস্তাগুলো আমার অনেকাংশে কিন্তু হয়ে আসছে। সবগুলো নাস্তাকে 3 থেকে 4 বার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর যে পর্যন্ত হচ্ছে আপনার একটা কালার চলে না আসে, যেরকম কালার আপনার খেতে ইচ্ছা সেই কালারটা যদি চলে না আসে সেই পর্যন্ত কিন্তু ভাজতে হবে। আমি হচ্ছে এই নাস্তাগুলোকে একটা লালচে লালচে বাদামি কালার করে নেব। আপনারা চাইলে কিন্তু অল্প ভেজেও খেতে পারেন, তবে বেশি ভাজলে হচ্ছে নাস্তাটা খেতে ভালো লাগবে। তো আমি একটু বেশিই ভেজে নেব আর লালচে লালচে কালার করে নেব। এই নাস্তাটা কিন্তু আপনারা অনেক কিছু দিয়েই খেতে পারবেন। আমি কিন্তু প্রত্যেকটা নাস্তাকে দেখেন উল্টে পাল্টে বারবার কিন্তু ভেজে নিচ্ছি, প্রায় 6 মিনিট 7 মিনিটের মতো। বেশি একটা সময় কিন্তু আসলে লাগে না ভাজতে ভাজতে, আর উল্টে পাল্টে দিতে দিতে দেখবেন একটা পর্যায়ে খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো সেই পর্যায়ে কিন্তু পিঠাগুলো সব আমার নামিয়ে নিতে হবে, সরি পিঠা না, এই নাস্তাগুলো। যাই হোক আমার কিন্তু কালার চলে আসছে, আমি একটু পরেই নামিয়ে নেব। দেখেন দেখতে কতটা লোভনীয় আর কালারটা কত সুন্দর লাগছে। তো আমি কিন্তু নাস্তাগুলো সব একটা জালি চামচের সাহায্যে উঠিয়ে নেব, এতে করে তেলটা কিন্তু চলে যাবে এখান থেকে। আর এইভাবে এই চামচের সাহায্যে কিন্তু আমি আস্তে আস্তে করে সবগুলো নাস্তায় উঠিয়ে নেব। একদম বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত কিন্তু এই নাস্তাটা খেতে পারবে। আর বাচ্চারা কিন্তু বাহিরের জিনিস খুবই পছন্দ করে, কিন্তু বাহির থেকে কিনে না দিয়ে আপনি যদি বাড়িতে এই ধরনের এক এক দিন এক এক রকম আইটেম করে দেন, বাচ্চারা কিন্তু খেতে খুবই ভালোবাসবে আর বাইরের খাবারের জন্য কিন্তু কোনো বায়না ধরবে না। তো আমার কিন্তু সবগুলো হচ্ছে নাস্তায় উঠিয়ে নেওয়া শেষ। তো এখন হচ্ছে পরিবেশন করার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এই নাস্তাটা হচ্ছে সস দিয়ে খেতে পারেন, বা যে মশলাটা আমরা কিনতে পাই ম্যাগি মশলা, নানান ধরনের তরকারি বা রেসিপিতে আমরা দেই, সেই মশলাটাও কিন্তু এটার মধ্যে ছিটিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। এছাড়া কিন্তু দুধ চা, রং চা, যে কোনো চায়ের সাথে এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। তো একটা হচ্ছে আপনাদের নাস্তা ভেঙে দেখাই ভেতরে কতটা মচমচা হয়েছে। তো যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি এই কারণে হচ্ছে কিন্তু নাস্তাটা খুবই মচমচা হয়েছে, একটু পরে আরও মচমচা হবে। আর খেতে কিন্তু দারুণ মজাদার। তো আপনারা কিন্তু অবশ্যই যারা কখনো ট্রাই করেন নাই ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।